ঢাকা সহ দেশের ১৩ জেলার উপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য জেলায়ও সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপ সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। এছাড়াও মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টি ও ভারী বর্ষণের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে কয়েকদিন। এদিকে নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল হয়ে উঠেছে। সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেটি আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা দেখা দিয়েছে। এতে জেলার সদর, রামু, উখিয়া, চকরিয়া সহ বিভিন্ন উপজেলায় অর্ধশত গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকায় ১ লাখের অধিক মানুষ জলমগ্ন অবস্থায় রয়েছে। এসব এলাকার গ্রামীণ সড়কগুলো ডুবে গেছে, ফলে দুর্ভোগে পড়েছেন দুর্গত এলাকার বাসিন্দারা। অপরদিকে সাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে ৬টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নোয়াখালীর হাতিয়ার ৭টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। ওই ট্রলারগুলো থেকে ৩০ জন মাঝি, মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিম্নচাপের কারণে আজও মংলা বন্দরে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত ২টি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। দেশের ব্যাংক ও রাজস্ব খাতকে ঠিক করা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রধান চ্যালেঞ্জ বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজস্ব ভবনে এক আলোচনা কথা জানিয়ে তিনি বলেন, এই ২ খাতে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া সরকারের ঋণের বোঝা কমাতে এনবিআরকে রাজস্ব আয় বাড়ানোর পাশাপাশি সরকারি খরচ কমানোর তাগিদ দেন তিনি। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, করদাতাদের উপর জুলুম করে কর আদায় করতে চায় না এনবিআর। হাসানুল শাওনের রিপোর্ট। অর্থ আইন ২০২৪-এ প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তনগুলোর উপর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর এই আলোচনা। যাতে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের অর্থের প্রয়োজন, তাই করের মাধ্যমে আয় বাড়াতে হবে। তবে গরিবের উপর করের চাপ কমাতে চায় সরকার। দিন দিন ঋণের বোঝা বাড়ছে। আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের নিজের অর্থের সংস্থান করে সমস্ত কাজ করে। যারা নতুন নতুন ট্যাক্স হোল্ডার বা যারা ট্যাক্স ফাঁকি দেয় তাদের কাছে আপনারা আনছেন না, সেজন্য গুটি কতক লোকের উপর ট্যাক্সের বোঝা যাবে, সেটা কিন্তু ঠিক না। ট্যাক্সের একটা প্রিন্সিপাল আছে, ইকুইটি অ্যান্ড এবিলিটি টু পে। অর্থ উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক খাতের সংস্কারকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবে। অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা কিন্তু রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই 2টা রিফর্ম সবচেয়ে বেশি কাজ। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, সামনের দিনে সংস্কারের মাধ্যমে ব্যবসা ও করদাতা বান্ধব আইন করার বিকল্প নেই। আমরা কখনোই জোর করে ট্যাক্স আদায় করব না। আমাদেরকে যে আইন দেওয়া হয়েছে, যে রুলস রেগুলেশন দেওয়া হয়েছে, আমরা এটা পরিপূর্ণভাবে পরিপালন করে কর আদায় করব, যাতে করে কারো উপরে জুলুম না হয়। করদাতাদেরকে সেই স্বস্তিটুকু দিতে হবে। এছাড়া করদাতাদের জন্য ভয়, ভীতি ও হয়রানি মুক্ত পরিবেশ নিশ্চিতে এনবিআরকে তাগিদ দেন আলোচনার বক্তারা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় এনটিভি। এবারে বন্যায়ও তার ব্যতিক্রম হয়নি। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও মৌলভীবাজারে বন্যার্তদের খাদ্য সহায়তা দিয়েছে এনটিভি। এরই ধারাবাহিকতায় এবার কুমিল্লার বন্যার্তদের আর্থিক সহায়তা দেওয়া হলো। এনটিভির এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন উপকারভোগীরা। কুমিল্লা থেকে মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্ট। এবারের বন্যায় কুমিল্লার 17টি উপজেলার মধ্যে 14টি উপজেলা প্লাবিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা 8 উপজেলার। ভেঙে পড়েছে 8 উপজেলার অর্থনৈতিক চালিকা শক্তি ও অবকাঠামো। বন্যার পানিতে নষ্ট হয়েছে কৃষকের ফসল, ভেসে গেছে ঘেরের মাছ, ভেঙে গেছে রাস্তাঘাট, অনেকে হারিয়েছেন মাথা গোঁজার ঠাঁই। অসহায় এই পরিবারগুলো আশ্রয় নিয়েছিল বেড়িবাঁধ সহ বিভিন্ন উঁচু স্থানে।
দীর্ঘ 21 দিনেরও বেশি সময় পর পানি নামলে ঘরে ফিরতে শুরু করেন বন্যার্তরা। যে দেখেন ভিটের উপর মুখ থুবড়ে পড়ে আছে মাথা গোজার একমাত্র ঠাঁই, লণ্ডভণ্ড হয়ে গেছে সব। এই ভিটিতে কিভাবে আবার ঘর তুলবেন এমন চিন্তায় যখন দিশেহারা বানভাসীরা, তখনই তাদের পাশে দাঁড়িয়েছে এনটিভি। আমি এনটিভি তারা ধন্যবাদ করি। আল্লাহ তারা যায় আমার তো করছে, আমার চাহিদাগুলো তারা পূরণ করতে পারতো না, তো আমার বিপদে ভালো আমার পাশে দাঁড়াইছে, তারা আল্লাহ রহমত করুক। এই টাকা দিয়ে আমি ঘরের কাজ ধরবো। এইভাবে যদি সবাই সাহায্য করে তো আমি ঘরটা উঠাইতে পাইলাম। এনটিভিতে কর্মরত কর্মকর্তা সাংবাদিকরা তাদের বেতনের একটি অংশ পাঠিয়েছেন কুমিল্লার বানভাসী মানুষের জন্য। তাদের পাঠানো নগদ টাকা তুলে দেওয়া হয়েছে ঘরহারা এসব মানুষের হাতে। দুর্যোগের মুহূর্তে আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত বন্যা দুর্গতরা। খুব খুশি যে আমার ঘর উঠতে গেলে এই টাকাটা দিয়ে ঘর উঠাবো, আমার টেটো নাই, কি করবো? তো এনটিভিতে দিছে, এটা আমি আবার এনটিভি আশীর্বাদ করি। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনার বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এনটিভি। এবারের বন্যায়ও খাদ্য সহায়তা দেবার পাশাপাশি আর্থিক সহায়তা দেয়া হয়েছে বানভাসীদের। প্রয়োজনের তুলনায় তা হয়তো কম, তারপরও এনটিভির এমন উদ্যোগে কৃতজ্ঞ তারা। এনটিভি নিউজ ডেস্ক। স্থল নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে সারা দেশে আগামীকাল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে এবং ট্রলার ডুবির ঘটনায় 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে 3 নম্বর এবং নদী বন্দরসমূহকে 2 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। গভীর নিম্নচাপের প্রভাবে 3 দিন ধরে দেশের বিভিন্ন এলাকায় চলছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। গত 24 ঘন্টায় চট্টগ্রাম এবং কক্সবাজারে অতি ভারী বৃষ্টিতে ডুবে গেছে অর্ধশত গ্রাম এবং রাস্তাঘাট। দুর্ভোগে পড়েছে সেসব স্থানের এলাকাবাসী এবং কয়েক হাজার পর্যটক। টানা বর্ষণে নরম হয়ে যাচ্ছে পাহাড়ের মাটি, ফলে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। এখানে ঝুঁকিপূর্ণ অবস্থা জানিও আমরা এখানে থাকতে বাধ্য, কারণ আমাদের থাকার মতো কোনো জায়গা নেই। কিছু করার নাই, আমরা গরিব মানুষ। সাধারণত আমার জন্মের পরে এখানে অনেক কিছু হয়েছে, মানুষ এখান থেকে সরতেছে না। মানে এখানে মানুষ কই যাবে, মানুষ আশ্রয় কেন্দ্র না পাইলে এখান থেকে সরার কোনো ইয়ে নেই। আমার এলাকার প্রায় 10,000 মানুষ এখন পানিবন্দী হয়ে আছে। এখানকার প্রায় 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে গভীর নিম্নচাপটির প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঝোড়ো হাওয়ার কবলে পড়ে কক্সবাজার উপকূলে 6টি ফিশিং ট্রলার ডুবে গেছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 3 জেলের মরদেহ। আবহাওয়া অফিস নিম্নচাপের জন্য জারি করেছে 3 নম্বর সতর্কবার্তা। আমাদের যে পূর্বাভাস রয়েছে, এই বৃষ্টি আজকেও সারাদিন কন্টিনিউ করবে এবং আগামীকালকেও বৃষ্টি হবে। তবে আগামীকাল যেটা দক্ষিণ পাটের দিকে বৃষ্টি অনেকটা কমে যাবে এবং আশা করি পরশুদিন থেকে মোটামুটি বৃষ্টি অনেকটাই কমে যাবে এবং ড্রাই থাকার সম্ভাবনা চলে আসবে। চলতি মাসে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নেই জানিয়ে অক্টোবর এবং নভেম্বরে ঘূর্ণিঝড় হতে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এ বিষয়ে জানতে এখন যাচ্ছি কক্সবাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু। টিপু, আমরা জানছিলাম যে কক্সবাজারে প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে। তো এত ভারী বৃষ্টিপাত হওয়ায় কক্সবাজারের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আফসানা, গত 2 দিন ধরেই আসলে কক্সবাজারের উপর দিয়ে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং গতকাল থেকেই পাহাড়ে বেশ ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে ছোটখাটো অনেকটা বন্যার মতো দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলের পানি নেমে আসার কারণে এতে চকরিয়া, পেকুয়া এবং রামু সদর উপজেলা সহ বেশ কয়েকটি উপজেলার প্রায় অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে এবং বাকখালী এবং মাতামুহুরী নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। তো এই কারণে মানুষের আসলে দুর্ভোগ বাড়ছে।
যেহেতু বেশ কিছু বাড়িঘরে 2-3 ফুট পানির নিচে তলিয়ে গেছে, পানি নামতেও পারছে না, যেহেতু সাগরে উঁচু জোয়ার আছে, ওই কারণেই পানি নামতে একটু দেরি হচ্ছে। তো জেলা প্রশাসনের পক্ষ থেকে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং তারা একটি কন্ট্রোল রুম খুলেছে, ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে বলে আমাকে জানিয়েছেন জেলা প্রশাসক। পাশাপাশি ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস থেকেও ক্ষয়ক্ষতি নিরূপণের খোঁজখবর নেওয়া হচ্ছে। তো এদিকে সাগর উত্তাল হওয়ার কারণেই সাগরে যে গত দুদিনে যে বেশ কিছু মাছ ধরার ট্রলার নিখোঁজের আমরা খবর পাচ্ছি, তবে 6টি নৌকা মাছ ধরার নৌকা ডুবে গেছে, যদিও অধিকাংশ জেলে তারা কুলে ফিরে এসেছে। এর মধ্যে গত দুদিনে 3 জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তো এই হচ্ছে আফসানা কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। ক্রীড়া ক্ষেত্র নিয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টার একান্ত ভাবনা ও পরিকল্পনা প্রসঙ্গ। বাফুফে ও বিসিবির কর্মকর্তারা ফিফা আইসিসির অজুহাত দেখিয়ে দুর্নীতি থেকে বাঁচার চেষ্টা করেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনটিভির স্পেশাল করেসপন্ডেন্ট বর্ষণ কবিরকে দেয়া সাক্ষাৎকারে ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা। ফিফাকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল ফেডারেশন নানাভাবে বলে যে এটা আসলে সরকারের তরফ থেকে কোনো কিছু বলাটা আসলে ইন্টারভিন হবে, কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে আপনারা যে বাজেটটা দিচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে, সেটার কৈফিয়ত আপনারা কখনো চেয়েছেন বা চাওয়ার কোনো উপলক্ষ্য আছে কিনা? জবাবদিহিতার জায়গা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখার একটা প্রয়াস আমি মনে করি। ফিফার কিছু রেগুলেশনস আছে বাফুফের প্রতি, সেটা যেমন সত্য, কিন্তু বাফুফে এনএসসির অধীনে একটা সংগঠন ফুটবলের, এবং বাফুফে বা কিংবা বিসিবির যেই কনস্টিটিউশন সেটাও কিন্তু এনএসসি অনুমোদন করে। তো সেই জায়গা থেকে এনএসসির সেই পৃষ্ঠপোষকতা করার সেই এখতিয়ার সম্পূর্ণরূপেই আছে। বারবার ফিফা কিংবা আইসিসির কথা টেনে আসলে যেটা করা হয় সেটা হচ্ছে বাঁচার চেষ্টা করা হয়। ইতিপূর্বে বিসিবির ক্ষেত্রে আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকেই কাজ করেছি। আমরা এমন কিছু চাই না যেটা দিয়ে আসলে আমাদের ফুটবল কিংবা ক্রিকেটের কোনো প্রকার ক্ষতি হোক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে রিফর্ম আপনাদের পারমিশন নিয়েই করা হচ্ছে এবং সামনে আরও বেশ কিছু ডিরেক্টর হয়তো বা 3টা বোর্ড সভায় অনুপস্থিত থাকার কারণে অটোমেটিক স্ক্র্যাচ হয়ে যাবেন। আসলে ক্রিকেট বোর্ডে কিভাবে কি হতে পারে আপনার কি মনে হয়? ক্রিকেট বোর্ডে আমার মনে হয় ওই খেলার মাঠে যেমন 11 জনের একটা সুন্দর টিম হতে হয়, ক্রিকেট বোর্ডে একটা সুন্দর টিম হওয়া খুব জরুরি। এবং ফারুক ভাই তো নিজেই ক্যাপ্টেন ছিলেন, তো আই থিঙ্ক উনি একটা ভালো টিম তৈরি করতে পারবেন এবং তিনি ইতিমধ্যেই কাজ শুরু করেছেন। সামনে আরো ফ্যান্টাস্টিক কিছু লোক যুক্ত হতে যাচ্ছেন। কনস্টিটিউশন সমাধান করাটাই কি আপনার কাছে মনে হয় যে এই যে শস্যের মধ্যে ভূতগুলো লুকিয়ে থাকা, এটা একমাত্র সমাধান কিনা? আমাদের হাতে যতটুকু আছে, যতটুকু আমরা করতে পারি সেটা আমরা অবশ্যই চেষ্টা করব, এবং দ্য রেস্ট ইজ সদিচ্ছারও প্রয়োজন আছে, সকলের সদিচ্ছা, এবং একই সাথে আপনাদেরও একটা অবদান রাখার সুযোগ আছে। আপনারাও আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখে দিতে পারেন যে কোথায় আমাদেরকে প্রায়োরিটি সেট করে কাজ করা উচিত। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে, এবং তিনি আমাদেরকে আসার কথা শুনিয়েছেন এবং কিছু পরামর্শ উনি আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গনটা যাতে ঠিক মতো পরিচালিত হয় সে কারণে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রংপুরে কিভাবে পুলিশের গুলিতে আবু সাইদ এবং ঢাকায় পানি খাওয়াতে গিয়ে মুগ্ধ নিহত হয়েছে সে চিত্রই অভিনয় আকারে তুলে ধরেছেন দিনাজপুরের কোমলমতি শিশুরা। সকালে দিনাজপুরের শিশু একাডেমিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কোমলমতি শিশুরা বৈষম্য বিরোধী আন্দোলনের সেই লোমহর্ষক চিত্র অভিনয় করে দর্শকদের কাছে তুলে ধরেন। শিশুদের এমন অভিনয় দেখে আমন্ত্রিত অতিথি এবং অভিভাবকেরা আপ্লুত হন। শিশুরা বলছে, ভাষা আন্দোলন, স্বাধীনতা আন্দোলন তারা দেখেনি, তবে 2024 সালের আন্দোলন দেখেছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, এদেশের হাজার বছরের ইতিহাসকে সামনে রেখে বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদ ও আহতদের স্মরণে দোয়া এবং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতি। এই দেশটিকে তিনি স্বাধীন রাখতে চাননি বলে অভিযোগ করেন তিনি। দেশের বিরুদ্ধে মাকড়সা জালের মতো ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সবাইকে ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। বিকেলে জাতীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণ সভায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত শহীদ পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেন। রিপোর্টে আরও জানাচ্ছেন নূর হোসেন। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই জুলাই বিপ্লব ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে জীবন দেয়া বীর শহীদদের স্মরণে বিএনপি আয়োজিত স্মরণসভায় যোগ দেয় সাধারণ মানুষ। নেতাকর্মীদের উপস্থিতিতে স্মরণসভা রূপ নেয় সমাবেশে। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশ ও জাতির স্বার্থে যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করবে বলেও আশা করেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা আকাশ চুম্বি। জনগণ মনে করে যে এই প্রত্যাশা করে এই সরকার তাদের এমন একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেবে। গণতন্ত্রের প্রতিষ্ঠানগুলোকে আবার তারা সংস্কার করে এমন একটি জায়গায় আনবে যেখানে সত্যিকার অর্থেই একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে পারি। সবাই কাজে কাজ মিলিয়ে কাজ করব, কাজ করে চলতে এখনো কাজ করব। তবে আমাদের একটাই শুধুমাত্র সতর্ক থাকতে হবে, চক্রান্তের মধ্য দিয়ে আমাদেরকে কেউ যেন আপনার বিপথে নিয়ে যেতে না পারে, আমাদের কোনো মতেই সেই লক্ষ্য পথ না হারায়। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা অশ্রুভেজা কণ্ঠে দ্রুত হত্যাকারীদের বিচারের দাবি জানান। আমার ভাইকে যে হত্যা করে মেরেছে, আমি তাদের বিচার চাই। আমার ভাইয়ের বিচার আমি এ বাংলার জমিনে যদি দেখতে পারি। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে প্রাণ দেয়া শহীদদের ভুলে না গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আত্মনিয়োগের আহ্বান সুশীল সমাজ ও রাজনৈতিক নেতাদের। সেই ক্ষতি ওনাদের হয়েছে ওইটা তো আমরা পোষণ করতে পারবো না, কিন্তু আমি সবসময় বলি ইমোশন তো ভালো, তবে পুনর্বাসন ইমোশনের চেয়ে বেশি ভালো। আপনাদের যেই ত্যাগ, সেটাতে যদি তাদের জীবনে কোনো পরিবর্তন না হয় তাহলে সত্যিকার অর্থে এই দেশ স্বাধীন হবে না। সেই জিনিস আপনারাও বিশ্বাস করেন, আমি ভাবি, আমরা অবশ্যই বিশ্বাস করি, এবং আমাদের সেই আত্মত্যাগ থাকতে হবে যাতে একটা ভিন্ন দেশ আমরা পেতে পারি। সভায় সঙ্গীত ও মঞ্চনাটকের মধ্য দিয়ে আন্দোলনের ভয়ঙ্কর দিনগুলো তুলে ধরা হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। কোন দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আর মাঠ প্রশাসনকে নিয়ন্ত্রণ ও কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে রাজনৈতিক মতৈক্য দরকার বলে মনে করে নির্বাচন সংস্কারে গঠিত টাস্ক ফোর্সের প্রধান বদিউল আলম মজুমদার। গুলশানে নির্বাচন কমিশনারদের নিয়োগ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনায় বক্তারা নির্বাচন কমিশন আইন বাতিলের দাবি জানান। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। নির্বাচন কমিশনের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে কি কি প্রতিবন্ধকতা রয়েছে সে সম্পর্কে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত সভায় মতামত তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধি, বিশ্লেষক, পর্যবেক্ষক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা। নিরপেক্ষ নির্বাচন দেওয়ার ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সার্চ কমিটি নিয়োগে প্রধানমন্ত্রীর পরামর্শ ও রাষ্ট্রপতির নিয়োগ ক্ষমতা বাতিল করার কথা বলা হয়। আমাদের যদি সার্চ কমিটি করতে হয়, সেখানে এমন একটা ফরম্যাট আসতে হবে 30-40 বছরের অনেকেই সেখানে ইনভলভ হয়ে যাবে এবং ভবিষ্যৎ 30-40 বছরের জন্য নিরপেক্ষ লোক দিতে পারবে। 6-7 জনের নিয়ে একটা অনুসন্ধান কমিটি হবে, তার মধ্যে প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে, এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে।
কমিশনারদের খসড়া তালিকা প্রকাশ করে এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়ার কথা বলেন বিশিষ্টজনরা। তারপর নিরপেক্ষ কমিশন চূড়ান্ত করার পরামর্শ দেন। প্রাথমিকভাবে সবার কাছে নাম যাবে এবং কেন তাকে প্রপোজ করতেছে, তার যোগ্যতাটা কি, সেটা মাস্ট বি তারা লিখবে। কোন দল কাদেরকে নাম দিচ্ছে সেই নামগুলো পাবলিক করা হোক, সেগুলোর উপরে এই ধরনের গোল টেবিল আলোচনার আয়োজন করা হোক। আইনে থাকলেও মাঠ প্রশাসনের নিয়ন্ত্রণ এখনও সরাসরি কমিশনের হাতে নেই। পাশাপাশি বাজেট প্রণয়নের ক্ষমতাও কমিশনের হাতে দেওয়ার কথা বলেন কেউ কেউ। ডিসিউ টিওনোর কিন্তু কিছু করার থাকে না। একটা জেলায় উপজেলায় যখন নির্বাচন আসে তাদের উপর যে কি চাপ সৃষ্টি হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম এবং এটাকে পরিচালনা করার মতো দক্ষতা থাকে। অফকোর্স নিউট্রালিটির তো প্রশ্নই আসে না। সামবডি হ্যাজ টু বি সিন নিউট্রাল অ্যান্ড হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ নিউট্রাল। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বাফুফেতে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন কাজী মোহাম্মদ সালাউদ্দিন। ব্যক্তিগত কারণ দেখিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন তিনি। ফিফার নির্দেশনা অনুযায়ী ২৬ অক্টোবরই নির্বাচন হবে জানিয়েছেন ৪ বারের সভাপতি। ৫ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে ক্রীড়াঙ্গনেও সংস্কারের দাবি ওঠে। আলোচনায় আসে বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিনের নাম। আগেই সিদ্ধান্ত নেন পঞ্চমবারের মতো সভাপতি পদে নির্বাচন করার, যদিও অবস্থান থেকে সরে এসেছেন তিনি। মতিঝিলে বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন না করার ঘোষণা দেন তিনি। ২০০৮ সালে প্রথম বাফুফের সভাপতি নির্বাচিত হন কাজী সালাউদ্দিন। এরপর ২০১২, ২০১৬ ও ২০২০ সালে বাফুফে প্রধান হন দেশের ফুটবলের এই কিংবদন্তি। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে ২৬শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। সো দ্যাটস মাই ফাইনাল ডিসিশন।